আসসালামু আলাইকুম, শুভ সময়। দ্য ডেইলি রিপাবলিকের বিশেষ আয়োজন বাংলাদেশ ব্রিফ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি আমি হিলাল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। মার্চ ঘিরে কর্মসূচি, কি বার্তা দেয় আওয়ামী লীগ? মার্চ মানে ইতিহাস, মার্চ মানে আন্দোলন। আর এই মার্চ মাসেই বাঙালি পেয়েছিল দিক নির্দেশনা, পেয়েছিল স্বাধীনতার আহ্বান। আজকে সেই প্রেক্ষাপটে মার্চ ঘিরে আওয়ামী লীগের কর্মসূচি তা কি শুধুই আনুষ্ঠানিকতা, নাকি নতুন কোনো রাজনৈতিক বার্তার ইঙ্গিত? এসব জানতে আজকে আমাদের সঙ্গে আছেন বর্তমান ছাত্রলীগের সভাপতি জনাব সাদ্দাম হোসেন। জনাব সাদ্দাম, স্বাগতম আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। চলে যাই মূল অনুষ্ঠানে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে আমরা দেখে আসছি, যেটা ছিল না আমাদের সময়, ছাত্র দল এবং জামাত শিবিরের সংঘর্ষের কথা এবং ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। এই পরিস্থিতিতে ছাত্রলীগের অবস্থান কি? একটি হচ্ছে যে আমরা তো বাংলাদেশে বর্তমানে এক ধরনের গণতান্ত্রিক লড়াইয়ের মধ্যে আমরা আছি। কারণ দেশে কে ক্ষমতায় থাকবে, কে ক্ষমতায় থাকবে না, এটার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে গণতন্ত্র আছে কিনা। একটা একদলীয় একতরফা ইলেকশনের মধ্য দিয়ে নিজেদের মধ্যে ভাগ বটারা করে বাংলাদেশে একটা ইলেকশন হয়েছে এবং এটার মাধ্যমে একটা রাজনৈতিক সরকার এসেছে, যদি পার্থক্যটা আমরা বলি। কিন্তু কোনোভাবেই তো এটি গণতন্ত্রের কোনো শর্ত পূরণ করেনি, অন্তর্ভুক্তির কোনো পরিচয় এখানে দেখা যায়নি এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে ক্ষমতায়িত হওয়ার ধারণা, এটাও কিন্তু প্রশ্নবিদ্ধ। এবং 12 ফেব্রুয়ারি কি ধরনের ইলেকশন হয়েছে, এটা 11 ফেব্রুয়ারিতেই আসলে সবার কাছে প্রকাশিত হয়ে গেছে, যে কারণে বাংলাদেশ ছাত্রলীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোকাস সেটি হচ্ছে যে আমাদের সেই গণতান্ত্রিক লড়াইটা চলমান রাখা, দেশে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার করা, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি প্রতিষ্ঠিত করা এবং একই সঙ্গে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের ছাত্রত্ব হারিয়েছে, বহিষ্কার হয়েছে, সার্টিফিকেট বাতিল হয়েছে, সেই শিক্ষার অধিকারের নিশ্চয়তাটা দিকে ফোকাস করা এবং একই সঙ্গে আমাদের একাডেমিক ফ্রিডম, যেটি বিশ্ববিদ্যালয়গুলো বর্তমানে একেবারেই নেই। আজকে একজন শিক্ষক স্বাধীনভাবে চিন্তা করবে, মতামত প্রকাশ করবে, ক্লাস নিবে, গবেষণা করবে, এই সুযোগটা কিন্তু নেই। সুনির্দিষ্ট রাজনৈতিক দলের অনুসারী না হলে তার যে একাডেমিক ফ্রিডম, সেটি কিন্তু ভুলুণ্ঠিত অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে। এবং বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখতে পাচ্ছি যে মৌলবাদী রাজনীতির এক ধরনের বারবারন্ত আমরা দেখতে পাচ্ছি। এটা যেন এক ধরনের ইনকিউবেশন সেন্টারে পরিণত হয়েছে, সেখানে যতটা না এক ধরনের ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি, গুণগত ছাত্র রাজনীতি, জ্ঞান ভিত্তিক ছাত্র রাজনীতি, ছাত্রদের প্রয়োজনে ছাত্র রাজনীতি আছে, তার চেয়ে অনেক বেশি এগুলোর জন্য এক ধরনের উগ্রবাদী বিভিন্ন ধরনের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। মূল রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এক ধরনের হিড়িক, সেটার একটা প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। এবং একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘন করা, ভিন্ন মত, ভিন্ন দৃষ্টিভঙ্গি, প্রতিবাদ, এগুলোকে দমন পীড়ন করা, এগুলোর এক ধরনের টর্চার সেলে পরিণত হয়েছে গোটা বাংলাদেশ এবং বিশ্ববিদ্যালয়গুলো। তো সেই জায়গা থেকে নানা ধরনের চ্যালেঞ্জ আছে, নতুন বাস্তবতা আছে, আমাদের নিজস্ব উপলব্ধি আছে। তো সেগুলোর আলোকে আমরা ভবিষ্যতে কর্মপন্থা নির্ধারণ করার জন্য চেষ্টা করে যাচ্ছি। কিন্তু লক্ষ্যটা বাংলাদেশটা গণতান্ত্রিক হবে, লক্ষ্যটা আমাদের ক্যাম্পাসগুলো গণতান্ত্রিক হবে, লক্ষ্যটা হচ্ছে মানুষ তার অধিকার ফিরে পাবে। জি, ধন্যবাদ। একটা জিনিস লক্ষ্য করবেন, ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকে দেশে চাঁদাবাজি, দর্শন, জমি দখল বেড়েই চলেছিল। 12 তারিখের পরে মানুষ হয়তো ভেবেছিল আপনি যেভাবে নির্বাচন হয়েছে, একটা গণতান্ত্রিক সরকার এসেছে, যেভাবে হোক স্ক্যাম করে হোক যেভাবে এসেছে, মানুষ ভেবেছিল যে বিএনপি সেই 2001 থেকে 2005 এর অন্ধকার যুগ থেকে তারা শিক্ষা নিবে এবং সেই পথে ফিরে যাবে না। কিন্তু আমরা দেখলাম পুরোপুরি উল্টো। দেশে এখন যেভাবে চাঁদাবাজি, জমি দখল চলতেছে, মানুষ তাকিয়ে আছে আওয়ামী লীগের দিকে, কিভাবে আওয়ামী লীগ দেশের শান্তি ফিরিয়ে আনতে পারে। আপনার মূল্যায়ন কি? একটি হচ্ছে যে দেশে একটা সরকার এসেছে, এটা গণতান্ত্রিক, এটা কিন্তু বাংলাদেশের মানুষ এটা মনে করে না। এমনকি যারা আওয়ামী লীগের সমর্থক নয়, তারাও কিন্তু এটা মনে করে না। সরকারটা গণতান্ত্রিক কিনা, একটি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকারটা আসেনি,
আরেকটি হচ্ছে যে আপনি গণতান্ত্রিক, তাহলে আওয়ামী লীগের উপরে কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা কেন? আপনি গণতান্ত্রিক, তাহলে বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা কেন? আপনি আইনের শাসনে বিশ্বাস করেন, তাহলে ক্যাঙ্গারু কোর্টের ট্রায়াল চলমান কেন? তো এই প্রশ্নগুলো আছে। যদি এই প্রশ্নগুলোর সমাধান করা হয়, তাহলে গণতন্ত্রের প্রতি কারো দায়বদ্ধতা আছে কিনা এটা ট্র্যাক রেকর্ড দেখে আসলে প্রমাণিত হবে। এখন পর্যন্ত আওয়ামী লীগের উপর কার্যক্রম পর এই সন্ত্রাস বিরোধী আইন 2009 সংশোধন করে যে অধ্যাদেশ দেওয়া হয়েছে বেআইনি ভাবে, অসাংবিধানিক ভাবে, সম্পূর্ণভাবে এক ধরনের অগণতান্ত্রিক পন্থায়, ফ্যাসিবাদী পন্থায়, সেটাই তো বাতিল করা হয়নি। যে একটা সরকার গণতান্ত্রিক কিনা সেটার সবচেয়ে বড় প্রমাণ কি? যে আপনি আপনার দৃষ্টিভঙ্গিতে গণতান্ত্রিক হবেন, আপনি আইনগুলোকে গণতান্ত্রিক করবেন, আপনি পলিটিক্সের স্পেসটাকে লেভেল প্লেইং ফিল্ড করবেন, মানুষকে তার কথা বলতে দিবেন, মানুষের তার আইনের অধিকার দিবেন। এটার মাধ্যমেই তো আপনি প্রমাণ করবেন যে আপনি সরকারটা গণতান্ত্রিক কিনা। আজকে রাজনৈতিক পরিচয়ের কারণে ছাত্রের একজন ছেলে বা একজন মেয়ে সে শিক্ষা প্রতিষ্ঠানে 2 বছরের অধিক সময় ধরে যেতে পারছে না, তো তাহলে গণতন্ত্রটা কোথায়? সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করার লড়াইয়ে আমরা আছি। আরেকটা হচ্ছে যে নতুন একটা সরকার এসেছে, নতুন সরকার, এটাই আমরা মনে হয় যে কম বেশি পলিটিক্যালি কারেক্ট এটা বলা। এটা গণতন্ত্র, সংবিধান এগুলো নিয়ে যৌক্তিক নানা ধরনের প্রশ্ন আসছে এবং এই প্রশ্নগুলো আসবেই। আহ, এবং সেই জায়গা থেকে যদি আপনি দেখেন যে মানুষের অবস্থাটা কি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা যদি আপনি দেখেন, যে সেটা হচ্ছে যে আজকেও কিন্তু এই ইসলামী বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষককে, একটা বিভাগের চেয়ারম্যানকে দিনে দুপুরে তাকে এক ধরনের ছুরিকাঘাত করে কিন্তু হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। প্রত্যেক দিনই আপনি দেখবেন যে বিভিন্ন সংগঠন, যুবদল, ছাত্রদল, বিএনপি তারা কিভাবে বেডরুমে গিয়ে কিভাবে হত্যা করা হবে চাঁদা না দিলে সেই ঘটনাগুলো কিন্তু অব্যাহতভাবে ঘটে চলেছে। এবং গত কয়েকদিনেই আমরা যদি পরিসংখ্যানটা দেখি যে খুনের ঘটনা সম্ভবত সর্বশেষ 10-12 দিনেই সেটা 40-এর অধিক এই খুনের ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো কিন্তু পরিবর্তন হয়। আরেকটা হচ্ছে মানুষের সামনে আপনি কি ধরনের, আপনি একটা সরকার, আপনি কি জনগণের প্রত্যাশা বা আমাদের তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণ করার জন্য আপনার যে ভিশন আছে, সেই ভিশনটা কি যুগোপযোগী? এই প্রশ্নটা মানুষ করবে। আপনার ক্যাপাসিটি, আপনার আপনার ইফেক্টিভিটি কতটুকু রয়েছে, আপনি এফিসিয়েন্সি শো কতটুকু করছেন, এটার মাধ্যমে কিন্তু তারা কতটুকু ডেলিভার করতে পারছে সেটা কিন্তু আপনি বিবেচনা করবেন। পারফরমেন্স দেখবেন, ভিশন আছে কিনা সেটা দেখবেন, পারফরমেন্স আছে কিনা সেটা দেখবেন, বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কি হচ্ছে না হচ্ছে এগুলোর মাধ্যমে আপনি ব্যক্তি স্বার্থ দেখছেন না জনগণের স্বার্থ দেখছেন, দেশের স্বার্থ দেখছেন, সেটা কিন্তু মানুষের সামনে উন্মোচিত হবে। আপনি যদি দেখেন যে এই আজকেই বলা হয়েছে বিশেষ করে যে বাণিজ্য চুক্তিগুলো করেছে, সেই বাণিজ্য চুক্তিগুলো যেগুলো সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ বলুন, বিভিন্ন নাগরিক সংগঠন বলুন, বিভিন্ন সিভিল সোসাইটি অ্যালায়েন্স বলুন, যে চুক্তিগুলো বাংলাদেশ করেছে এবং সেই চুক্তিগুলোর মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতা, বাংলাদেশের বাছাই করার স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, অন্যান্য দেশের সঙ্গে আমাদের কূটনৈতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক এই চুক্তিগুলো আপনি করবেন কি করবেন না, এটা আপনাকে একটা নির্দিষ্ট চুক্তির মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে। এবং সেটি করা হয়েছে বিএনপি জামায়াতের সম্মতিতেই। এই অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজনৈতিক দলের সম্মতিতে সেটি করেছে। তো সেটি কিন্তু এটা প্রমাণ করে বা মানুষের সামনে এই প্রশ্নটি এসেছে যে আপনি আসলে জনগণের উপর ভরসা করে আপনি ক্ষমতায় আসেননি। ক্ষমতার পালা বদলটা আসলে কার উপর ভরসা করে ক্ষমতায় আসতে হয়েছে, এই প্রশ্নটা কিন্তু আসছে। আরেকটি হচ্ছে যে আপনি ভিশনের কথা যদি বলেন যে আজকে বাংলাদেশের মানুষ বা পৃথিবীর মানুষের জন্য সব গুরুত্বপূর্ণ বিষয়ের একটা বিষয় আপনি যদি ধরুন তথ্য প্রযুক্তি, যে আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আমরা প্রবেশ করেছি, বায়োটেকনোলজির যুগে আমরা প্রবেশ করেছি, মেশিন লার্নিং এর যুগে আমরা প্রবেশ করেছি, এবং এটার মাধ্যমে আমাদের অর্থনীতি, আমাদের লাইফস্টাইল, আমাদের ডিসিশন মেকিং, আমাদের পুরো জীবনটা এটার সঙ্গে জুড়ে আছে। তো সেখানে সরকারের ভিশনটা কি? সরকারের ভিশনটা হচ্ছে ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দেওয়া। তো আজকের এই যুগে 2026 সালে যখন আমরা এই টার্গেট গুলো অলরেডি আমরা অ্যাচিভ করেছি, যেখানে আমাদের সেই অর্জনগুলো আমাদের আছে, সেই লক্ষ্যমাত্রা যদি এমন করা হয়ে থাকে যেটা আসলে বাংলাদেশের অন্যান্য দেশের সঙ্গে যখন আপনি প্রতিযোগিতা করবেন তখন আপনাকে সবচেয়ে পেছনের দিকে আপনাকে নিয়ে যাবে। লক্ষ্যমাত্রা যদি হয়ে থাকে যে আপনি শপিং মল, যেটা 2001 থেকে 6-এ যিনি বর্তমানে সরকার প্রধানের দায়িত্ব পালন করছেন তিনি বলছেন একই সঙ্গে বিদ্যুৎ দেওয়া সম্ভব নয়। একই সঙ্গে আপনি শপিং মলে আপনি বিদ্যুৎ এবং একই সঙ্গে আপনার বাড়িতে আপনি বিদ্যুৎ দিতে পারবেন। আজকেও বলা হচ্ছে যে শপিং মলের বিদ্যুৎ পাবে কিনা, বাড়িতে কত সময় বিদ্যুৎ দিতে পারবে কি পারবে না, এই প্রশ্নগুলো কিন্তু আছে। তো এগুলো কিন্তু এই সরকারের ঘোষিত লক্ষ্যমাত্রা। বাংলাদেশের মানুষের কাছে বেঞ্চমার্কটা কি? যেমন ধরুন যে আমরা তো একটা হচ্ছে সার্বিকভাবে আমরা সেলিব্রেট করতে পারি, উদযাপন করতে পারি জাতীয় অর্জন, সেটা ইতিহাস হোক, সেটা অর্থনীতিগত হোক। ধরুন মেট্রো রেল,
সেটা বাংলাদেশের মানুষ কিন্তু উদযাপন করে, এটাকে বাংলাদেশের মানুষ নিজেদের মেট্রো রেল মনে করে, এই উন্নয়ন পরিকল্পনাগুলো বাংলাদেশের মানুষ গ্রহণ করে। আজকে যখন বলা হয় যে এমন ধরনের পরিকল্পনা দেওয়া হয় যেটি আসলে বাংলাদেশের মনোরেল কিংবা অন্যান্য প্রসঙ্গগুলো নিয়ে আসা হয়, যে যেটি ভিশনারি নয়, যেটি আধুনিক নয়, যেটি বাংলাদেশের সমস্যার সম্ভাবনার সঙ্গে সম্পর্কিত নয়, এ ধরনের ভিশন যখন নিয়ে আসা হয় তখন কিন্তু এবং এটা কিন্তু আহ এই নতুন সরকার গঠিত হওয়ার পরে যখন প্রশ্নগুলো আসছে সেটা কিন্তু না। এই এই প্রহসনের নির্বাচনকে কেন্দ্র করে তারা যে এক ধরনের নাটকীয় ক্যাম্পেইন করেছে, সেখানেও তারা দেখা যাচ্ছে যেখানে মেডিকেল কলেজ আছে সেখানে মেডিকেল কলেজ করার প্রতিশ্রুতি দিচ্ছে, যেখানে হয়তো 20 বছর আগেই ইপিজেড নির্মিত হয়েছে সেখানে ইপিজেড করার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এবং এই যে ফ্যামিলি কার্ড নিয়ে আজকে, যে ফ্যামিলি কার্ড আসলে আওয়ামী লীগ সরকারের এক ধরনের যেটি বাস্তবায়নও করেছে এবং সেটিকে সম্প্রসারিত করার একটা পরিকল্পনা ছিল। তো এই ঘটনাগুলো কিন্তু আমরা অহরহ দেখতে পাচ্ছি এবং আজকে আমাদেরকে তারা লেকচার দিচ্ছে যে গণতন্ত্র নিয়ে তো হরহামেশাই তারা লেকচার দিচ্ছে, তারা বহুদলীয় গণতন্ত্র নিয়ে লেকচার দেয়, অথচ আওয়ামী লীগের উপর কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তারা প্রত্যাহার করতে পারে না। তারা রুল অফ ল এর কথা বলে, অথচ আওয়ামী লীগের লক্ষাধিক নেতাকর্মী এখনো কারাগারের ভেতরে এখনো সময় অতিবাহিত করছে। তো আসলে এটা বাংলাদেশের মানুষকে, কারণ রাজনীতিটা তো একটা কম্পিটিশনটা হওয়া উচিত, অর্জনের কম্পিটিশন হওয়া উচিত। আজকে তারা এক ধরনের পেছনের দিকে নিয়ে যাওয়ার কম্পিটিশন আমরা দেখতে পাচ্ছি। আজকে দেখুন যে আমাদের বিভিন্ন দেশ, সেগুলো কিন্তু আজকে এক ধরনের পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, সময় বাড়িয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। কারণ আহ বিশেষ করে গত 2 বছরের অধিক সময় ধরে যে ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার মধ্য দিয়ে আমরা গেছি, আমাদের স্বাধীনতার পরে সবচেয়ে কম জিডিপি, সবচেয়ে বেশি মানুষ দারিদ্র সীমার আওতায় নিয়ে আসে, যারা এমনকি মধ্যবিত্ত ছিল তারা আজকে নিম্নবিত্তের কাতারে চলে যাচ্ছে, কর্মসংস্থানে ভয়াবহ অবস্থা, বেকারত্ব, এবং এই সমস্যাগুলো নিরসন করার ক্ষেত্রে কিন্তু কোনো যুগোপযোগী পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। এবং আন্তর্জাতিক কূটনীতিতে যে ভারসাম্যের রাজনীতি আওয়ামী লীগ সরকার দেখিয়েছিল, যেটির মাধ্যমে আমাদের এক ধরনের স্ট্র্যাটেজিক অটোনমি আমরা শো করতে পেরেছিলাম, সকল রাষ্ট্রের সঙ্গে এক ধরনের সুসম্পর্কের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের স্বার্থের সুরক্ষা, সেটি জ্বালানি হোক, সেটি আমাদের কর্মসংস্থানের বিষয় হোক, সেটি বাণিজ্যিক সহযোগিতা হোক, সেটি রেমিটেন্সের বিষয় হোক, এবং যেন আন্তর্জাতিক রাজনীতির দাবার ঘুঁটি হিসেবে পরিণত না হয় দেশটা, সেই ভারসাম্য নিশ্চিত করা হোক। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যে সাকসেস স্টোরি ছিল, আজকে কিন্তু এই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা চ্যালেঞ্জের মুখে পড়েছি, যদিও এবং সে কারণে কিন্তু মানুষ যে প্রশ্নগুলো করছে, মানুষ যে স্থিতিশীলতা দেখতে চেয়েছিল, মানুষ যে পরিবর্তনটি দেখতে চেয়েছিল, সেটি নিয়ে কিন্তু মানুষের সামনে আসবে না। মানুষ তো দেখুন যে এই মানুষ তো নাটক আপনার কতদিন গ্রহণ করবে? আপনি যখন এই চেয়ার বদলের নাটক করেন, আপনি যখন এই শুধুমাত্র এই এক ধরনের পপুলিস্ট রাজনীতি করেন কিন্তু আপনার পারফরমেন্স সেটি দেখায় না, তাহলে কিন্তু মানুষের সামনে, কারণ মানুষ তো, আপনি যখন একটা সরকার প্রধানের দায়িত্ব পালন করেন, আপনি যখন সরকার গঠন করেন, মানুষ আপনার দেখতে চায়, মানুষের কাছে কিন্তু আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি গুণগত পরিবর্তনটি আপনি নিয়ে এসেছেন, আপনি গিমিক দেখাচ্ছেন না পারফরমেন্স দেখাচ্ছেন। মানুষ হয়তো একদিন গিমিক গ্রহণ করবে, মানুষ হয়তো একদিন শো পলিটিক্স গ্রহণ করবে, কিন্তু শেষ পর্যন্ত মানুষ কিন্তু টেকসই পরিবর্তন দেখতে যাবে। তার জীবনে কি গুণগত পরিবর্তন এসেছে, তার ছেলে মেয়ে ঠিকভাবে লেখাপড়া করতে পারছে কিনা, কর্মসংস্থানের সুযোগটি হয়েছে কিনা, শান্তি মতো থাকতে পারছে কিনা, স্বস্তি আছে কিনা, নিরাপত্তা আছে কিনা, মানুষ কিন্তু এগুলো দেখবে। কিন্তু আজকে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, এক ধরনের নাটকীয়তা, এক ধরনের পপুলিস্ট রাজনীতি, যেগুলোর মধ্যে কোনো ধরনের এক ধরনের ভিশন নেই, কোনো ধরনের পলিসি নির্ভরতা নেই, বরং এক ধরনের অ্যাটেনশন সিকিং পলিটিক্স এর প্রবণতা বারবারন্ত আমরা দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় কথা যে আমাদের গণতন্ত্রের রোড ম্যাপে আমাদের ফিরতে হবে, গণতন্ত্রের রাস্তা আমাদেরকে ধরতে হবে, সেখানে সেই জায়গায় আসলে ঘাটতি দেখতে পাচ্ছি। এবং এই ডেমোক্রেটিক যে টেস্ট, যেটা আসলে আমাদেরকেও দিতে হবে, আমরাও গণতন্ত্রের পরীক্ষায় উত্তীর্ণ কিনা সেই পরীক্ষা তো আমাদেরকে অবশ্যই দিতে হবে। কিন্তু আজকে এই দখলদার সরকার এই 12 ফেব্রুয়ারি পর্যন্ত দেশটাকে জিম্মি করে রেখেছে, তারপরে একটা নতুন রাজনৈতিক বাস্তবতা এসেছে। গণতন্ত্র নিয়ে যদি তারা দায়বদ্ধ থাকে, গণতন্ত্রে যদি বিশ্বাস করে, গণতন্ত্র নিয়ে যদি বাংলাদেশের মানুষকে লেকচার দিতে চায়, সবার আগে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে, রাজনীতি করার সুযোগ দিতে হবে, অধিকারের নিশ্চয়তা দিতে হবে। তাহলে আমরা বুঝবো যে গণতন্ত্রের পথে আমরা আছি কি নেই। কিন্তু এখন পর্যন্ত আসলে ট্র্যাক রেকর্ড আসলে সেটা বলে না। জি, যে অধিকারের কথা বলতেছেন আপনি, অধিকার এবং যেই দেশে অরাজকতা চলতেছে,
সেই কথা যদি আমরা আসি, ইরা নামের একটা মেয়েকে ধর্ষণ করার পরে হত্যা করা হয়েছে এবং সেই যে করেছে সে একজন জামাত কর্মী। তো যেখানে করা হয়েছে একটা পার্কের পিছনে সেখানে মন্দির ছিল। আহ, জামাত যখন দেখলো তাদের কর্মী এই কাজটা করলো, তখন জামাত শিবিরের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছিল। তারা ন্যারেটিভটা এমন ভাবে তৈরি করতে চাইছিল যে ইরাকে হিন্দুরা মন্দিরে গিয়ে বলি দেওয়ার চেষ্টা করতেছিল, তারা ওখান থেকে বাঁচিয়ে এনেছে। আমি ধন্যবাদ দিব আমাদের যারা অনলাইনে কাজ করে ছাত্রলীগের নেতা কর্মীদেরকে, তারা এই ন্যারেটিভটা হতে দেয় নাই। তো আমার কোশ্চেন হচ্ছে, বারবার কেন হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে? অপকর্ম তারা করছে, টার্গেট হিন্দুরা কেন হবে? না, এটি তো করছে, এটি তো একটা রাজনৈতিক গোষ্ঠীর তো বাংলাদেশে একটা ঘোষিত লক্ষ্য। বিশেষ করে আমাদের যারা এক ধরনের ধর্মীয় পরিচয় ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যারা ধর্ম একটি পবিত্র বিষয় এবং এটি মানুষের ব্যক্তিগত স্বাধীনতার অন্তর্ভুক্ত একটি বিষয়। মানুষ তার ব্যক্তিগত জীবনে সেটি অনুসরণ করবে এবং যেভাবে সেটি পছন্দ করে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি, নিজস্ব বিশ্বাস, নিজস্ব মতামতের আলোকে মানুষ সেটা সিদ্ধান্ত গ্রহণ করবে। কিন্তু রাষ্ট্র তো সবার, রাষ্ট্র তো রাষ্ট্রের সঙ্গে মানুষের সম্পর্কটাকে, এটা নাগরিক হিসেবে একটা প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের চুক্তি, নাগরিক হিসেবে আমাদের অধিকারের মর্যাদা দিতে হবে, নাগরিক হিসেবে আমরা আমাদের সব বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কটাকে নাগরিক হিসেবে আমাদের একটা চুক্তি আছে, একটা সামাজিক চুক্তি, একটা আইনি চুক্তি, একটা সাংবিধানিক চুক্তি আছে। কিন্তু আজকে এই যে রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা বা গণতন্ত্রের যে একেবারে এই একেবারে মৌলিক যে জায়গাটি, সেই জায়গাটিকে নস্যাৎ করার একটা রাজনীতি বাংলাদেশে এই জামায়াত ইসলাম সহ আরো উগ্রবাদী গোষ্ঠী বাংলাদেশে এই রাজনীতিটা তারা করে, যেখানে তারা এই এক ধরনের ধর্মীয় আইডেন্টিটি পলিটিক্সটা মানুষের উপর চাপিয়ে দিতে চায়। এবং সে কারণেই কিন্তু তারা তাদের যে কোনো আক্রমণ, যে কোনো সহিংসতা, যে কোনো ভয়, হুমকি, ধামকি এগুলো লক্ষ্যবস্তু হিসেবে কখনো ধর্মীয় পরিচয়ের কারণে হিন্দু ধর্মাবলম্বী সব পরিচয় শিকার হয়, কখনো আহ আহ, আমাদের পাহাড়ের জনগোষ্ঠী যারা আদিবাসী জনগোষ্ঠী তারা সেই পরিচয়ের শিকার হয়, কখনো হয়তো আমাদের ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকেও তো মানুষের বিভিন্ন ধরনের পার্থক্য আছে, বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি আছে, বিভিন্ন ধরনের বিশ্বাস আছে, বিভিন্ন মতবাদ চালু আছে। সেখানেও তারা দেখবেন যে নিজস্ব মতবাদের বাইরে যারা আছে তাদেরকেও তারা এই বিভিন্ন ধরনের ট্যাগ দেয়, নির্যাতন করে এবং এক ধরনের সামাজিক সম্মতি উৎপাদন করার চেষ্টা করে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, হত্যা করতে হবে, লেলিয়ে দিতে হবে মবকে, রাজনৈতিক দলকে, সরকারকে। এটা এক ধরনের ধর্মীয় ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা তারা বিশ্বাস করে। যে কারণেই আমরা দেখি যে আমাদের হিন্দু ধর্মাবলম্বী নাগরিকদের উপরে আক্রমণ করার চেষ্টা করা হয়, আমাদের পাহাড়ের জনগোষ্ঠীর উপর আক্রমণ করার চেষ্টা করা হয়, লিঙ্গীয় পরিচয়ের কারণে নারীরা আক্রমণের শিকার হয়, আমাদের ধর্মীয় বিশ্বাসের নিজস্বতার কারণে দেখবে যে মাজারে যারা অবস্থান করে এক ধরনের সুফিবাদী ধর্মীয় দার্শনিক দৃষ্টিভঙ্গিতে যারা বিশ্বাস করে তাদেরকে আঘাত করার চেষ্টা করা হয়। রাজনৈতিকভাবে যারা বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করে তাদের উপরে রাজনৈতিক বিশ্বাসের কারণে তাদের উপরে আক্রমণ পরিচালনা করা হয়। মানে তাদের এই আক্রমণ নানা দিক আসলে আছে এবং সমাজের সংশয় আসলে কোনো না কোনো ভাবে এই ধর্মীয় ফ্যাসিবাদী রাজনীতি শিকার হয়। সেই জায়গা থেকে আসলে তারা এই যে কোনো বিষয়কে তাদের ন্যারেটিভ বিল্ডিং হোক কিংবা রাজনীতিতে তাদেরকে কোণঠাসা করার মধ্য দিয়ে হোক, যেন তারা তাদের কথা না বলতে পারে, যেন তারা তাদের রায় না দিতে পারে, যেন তারা তাদের মালিকানা দাবি না করতে পারে, যেন মানে আপনি নাগরিক হিসেবে আপনি আপনার অধিকার থাকবে কতটুকু থাকবে, বা আপনি আপনাকে কাস্টমাইজ করে দেখতে হবে। জামায়াত ইসলামিক যে দৃষ্টিভঙ্গি, অন্যান্য যে রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গি, তাদের যে ফ্রেম আছে সেই ফ্রেমের মধ্যে থেকে আপনাকে আপনার প্র্যাকটিসটা করতে হবে। তারা আপনাকে পারমিশন দিবে যে আপনি এটা করতে পারবেন, এটা করতে পারবেন না। এবং এটা সমাজে ভয়ের পরিবেশ তৈরি করা, রাষ্ট্রে একটা ভয়ের পরিবেশ তৈরি করা, আইন নিজের হাতে তুলে নেওয়া, এই কাজগুলো তারা করে। তো এই প্রবণতাটা আমরা দেখতে পাচ্ছি। এই প্রবণতাটার ফলাফল আমরা 5ই আগস্ট পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত আমরা দেখছি এবং এটা বর্তমানেও আসলে কিছু মাত্রায় অব্যাহত আছে। এটাকেই চ্যালেঞ্জ করতে হবে এবং সত্যিকারের এক ধরনের এক ধরনের নাগরিকের অধিকার ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, একটা মানবাধিকার ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এবং সবার অধিকারের সমতা আছে। কারো লিঙ্গীয় পরিচয়ের কারণে কেউ বৈষম্যের শিকার হতে পারে না, কারো ধর্মীয় পরিচয়ের কারণে কেউ অনুভব করতে পারে না, কারো রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে কেউ
পিছিয়ে পড়া জনগোষ্ঠী হতে পারে না। এই নিশ্চয়তা রাষ্ট্রকে দিতে হবে, এই নিশ্চয়তা সরকারকে দিতে হবে। আমাদের লড়াই আসলে এই যে প্রচলিত ব্যবস্থা, ফ্যাসিবাদী ব্যবস্থা বাংলাদেশে গড়ে উঠেছে, সেটা রাজনৈতিক ফ্যাসিবাদ হোক, ধর্মীয় ফ্যাসিবাদ হোক, কিংবা এই ক্ষমতা কুক্ষিগত করার ফ্যাসিবাদ হোক, এই সমীকরণ আসলে বদলে দিয়ে জনগণের রাষ্ট্র বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে। এবং সেটা না করা পর্যন্ত আমি মনে করি যে এই অপশক্তি তারা তাদের তৎপরতা চালিয়ে যান। তারা যে ধর্মের কথা বলে তারা তো নিজের ধর্ম নিজেই মানে না। আম, তারা ভারতে ইসলামিক রাষ্ট্র চায় না, ওখানে সেকুলারিজম চায়, কিন্তু বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র চায়। একটা প্রসঙ্গ আসছে, আমার সত্যি লজ্জা করতেছে ওই প্রসঙ্গটা তুলতেই। আম, কয়দিন আগে আমরা দেখলাম সিলেটে এক জায়গায় গরু, বিএনপির কর্মীরা গরু চুরি করে ইফতার করেছে। এখন আবার কিছু নিউজ, আজকে কিছু নিউজ দেখলাম ভোলা জেলায় 40টির বেশি গরু চুরি হয়ে গেছে, এবং এই চুরিতে বিএনপি জামাতের কর্মীরা জড়িত। তো বাংলার মানুষ কি আবার ফিরে যাচ্ছে? আর এরাই বিএনপি জামাত মুখে ধর্মের কথা বলে, কিন্তু নিজেরাই আল্লাহকে ভয় করে না, ধর্মের কথা কি শুধু মুখে মুখেই? একটি হচ্ছে যে এই যে যখন আপনি 2001 থেকে 2006 বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এটা এটা বাংলাদেশের বাস্তবতা, এটা রাজনৈতিক বক্তব্য না, এটা পরিসংখ্যান, এটা তথ্য, এটা উপাত্ত। এখন যখন বলা হয় যে 2001 থেকে 6 দুর্নীতি প্রতিরোধ করার ক্ষেত্রে একটা মডেল, এটা যখন দলীয় প্রধান বলে, এটা যখন সরকার প্রধান বলে, সেটাই যখন মডেল হয়ে থাকে, সেটাই যখন দুর্নীতি নিরসনের মডেল হয়ে থাকে, তাহলে কিন্তু বাংলাদেশে এই ঘটনাগুলো তারই একটা এটা এক ধরনের রিপল ইফেক্ট আপনি বলতে পারেন, যেটা তো ঘটবেই। আজকে যখন শীর্ষ পর্যায় থেকে এই বার্তাটা দেয়া হয়, তখন কিন্তু সেটাকেই রাজনীতি, সেই দুর্নীতি করাটাকেই রাজনীতি হিসেবে দেখবে যারা সেই সংগঠনটি করে থাকে। এবং সে কারণেই তো আমরা এটা দেখতে পাচ্ছি, যখন চাঁদাবাজির বৈধতা দেয়া হয়, একটা আইনগত সংজ্ঞা দেয়া হচ্ছে, এর পক্ষ থেকে এক ধরনের বৈধতা দেয়া হচ্ছে যে চাঁদাবাজি করা যাবে। চাঁদাবাজি করতে হলে এই তারা আবার কিছু এক ধরনের তারা গাইডলাইন দিয়ে দিয়েছে, কেউ রুলস অফ যাতে বিজনেস করে দিচ্ছে, তারা নিশ্চয় নিয়ম করে দিচ্ছে, তাদের এই নিয়মের মধ্যে চাঁদাবাজি করতে হবে। এই ধরনের বার্তা যখন সরকারের শীর্ষ মহল থেকে দেয়া হয়, তখন কিন্তু তার প্রভাবটা আমরা সবখানে দেখতে পাবো। এবং বাংলাদেশে আসলে আজকে সেটাই হচ্ছে। এবং এই নতুন সরকার গঠন করার পর থেকেও আসলে সবখানে আমরা দেখি, সেটা বাজার হোক, সেটা ঘাট হোক, সেটা ছিনতাই হোক, সেটা চাঁদাবাজি হোক, সেটা রাহাজানি হোক, সেটা এবং যাদেরকে আপনি দেখুন যে যারা এই দুর্নীতির দায়ে যারা অতীতে অভিযুক্ত ছিল, এবং বিভিন্ন প্রশ্ন যাদের মধ্যে আছে, তারাই যখন ক্ষমতায়িত হয় সরকারিভাবে, তখন মানুষের কাছে এই প্রশ্নটি কিন্তু আসে যে দুর্নীতি করার জন্য তারা দায়িত্বে বসেছে, না দুর্নীতি নিরসন করার জন্য দায়িত্বে আসলে বসেছে। বিশেষ করে যখন বাংলাদেশে আপনি দেখুন যে পৃথিবীর ইতিহাসে এই 2001 থেকে 6 বিএনপি গভর্নমেন্ট একমাত্র গভর্নমেন্ট যারা আমাদের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা যা ছিল 5 বছর পরে তারা কমিয়েছে। আমাদের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা যদি 4000 মেগাওয়াট হয়ে থাকে, সেটা 2001-এ আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছাড়ে, 2006 সেটি যখন ধরুন যে 3200-3300 মেগাওয়াট হয়ে গেছে। এবং তিনি যখন আবার নতুন করে দায়িত্বটা পান, এবং বিশেষ করে যখন যারা এই বিদ্যুৎ জ্বালানি খাতের দুর্নীতির সঙ্গে যারা সম্পৃক্ত হচ্ছে, তারা যখন প্রমোশন পান, তখন কিন্তু বার্তাটা আসলে সবার কাছে চলে যায় যে আসলে তাদের কি করতে হবে এবং কিসের জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং আপনি দেখুন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আজকে দেখুন যে পৃথিবীতে সব দেশই আধুনিক কল্যাণবাদী রাষ্ট্র ব্যবস্থায়, বিশেষ করে এই দেশের যে সেন্ট্রাল ব্যাংক, সেটিকে স্বাধীনতা দেওয়া হয়, স্বশাসন দেওয়া হয়, এবং অনেক সময় সরকার যেন সেখানে হস্তক্ষেপ না করতে পারে সেটি নিশ্চিত করার চেষ্টা করা হয়, যেন তারা এই সেটি সুদের হার হোক, সেটা মুদ্রাস্ফীতি হোক, মূল্যস্ফীতি হোক, সেটি অর্থনৈতিক সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে, এবং একই সঙ্গে এক ধরনের পলিসিটা যেন ধারাবাহিক থাকে সেটা নিশ্চিত করার জন্য যেন উদ্যোগগুলো গ্রহণ করে। অথচ বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে বসানো হয়েছে যিনি নিজেই ঋণ ঋণ খেলাপি, যিনি তার নিজের প্রতিষ্ঠানে এক ধরনের পুনঃতফসিল করেছেন। তো সে কারণে কিন্তু তার মানে কি দাঁড়াচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে যদি এই কাজগুলো করার পরে তিনি যদি গভর্নর হতে পারেন, তার মানে আপনি আপনার জায়গায় যিনি উপজেলা পর্যায়ের নেতা, যিনি জেলা পর্যায়ের নেতা, তিনি তার যে স্কোপ আছে, তার যে পরিসীমা আছে, সেখানে সেটার মধ্যে তিনি তিনি তার জায়গায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছেন, তিনি তার জায়গায় ঋণ খেলাপ করছেন। আপনি যখন চাঁদাবাজিকে বৈধতা দিবেন, তখন তার নেতাকর্মীরা
সেটাই করবে। তো এটি কিন্তু আসলে চ্যালেঞ্জ করা হচ্ছে না, বরং এটাকেই বলা হচ্ছে যে ক্ষমতাটা কি, ক্ষমতাটা হচ্ছে যে এই কাজগুলো করার জন্য, ক্ষমতাটা হচ্ছে তারা লুটপাট করবে, ক্ষমতাটা হচ্ছে যে ব্যাংক ব্যালেন্স বাড়বে, ক্ষমতাটা হচ্ছে ক্ষমতা দেখাবে, ক্ষমতাটা হচ্ছে ক্ষমতা ধরে রাখবে, ক্ষমতাটা হচ্ছে মানুষের অধিকার দিবে না। এটাই যদি রাজনীতি হয়ে থাকে, এবং এটাই কম বেশি যখন আমরা দেখতে পাচ্ছি, তখন কিন্তু বাংলাদেশের মানুষ যে একটা ইতিবাচক পরিবর্তন রাজনীতিতে চায় সেটা কিন্তু তারা দেখছে না। কারণ মানুষ তো আরেক হচ্ছে যে রাজনীতিতে যখন ভারসাম্য থাকে না, আজকে দেখুন যে ক্ষমতাটা এই বিএনপি জামায়াত এই মামা ভাগ্নের ইলেকশনের মাধ্যমে তারা ক্ষমতা এসেছে, নিজেরা নিজেরা ইলেকশন করে তারা রাষ্ট্র ক্ষমতায় বসেছে। এবং সেক্ষেত্রে যখন রাজনীতিতে যখন ভারসাম্য থাকবে না, আজকে আওয়ামী লীগকে যখন আপনি কার্যক্রমের মাধ্যমে নিষেধাজ্ঞা করবেন, পলিটিক্সে স্পেস দিবেন না, আপনি যখন পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার সুযোগ দিবেন না, আপনি যখন মানুষকে বাছাই করার স্বাধীনতা দিবেন না, তখন কিন্তু যে চেক এন্ড ব্যালেন্সটা থাকা প্রয়োজন, ভারসাম্যটা থাকা প্রয়োজন, সেটি কিন্তু থাকার কোনো সুযোগ নেই। এবং এই যে কারণে এটি কমার কোনো সম্ভাবনা আসলে আমার কাছে দৃশ্যমান হচ্ছে না, বরং যত দ্রুত আমরা বাংলাদেশে আবার একটা গণতান্ত্রিক পথে আমরা ফিরতে পারবো। কারণ যতক্ষণ না পর্যন্ত আমরা ভারসাম্যপূর্ণ রাজনীতি নিশ্চিত করতে পারবো, যতক্ষণ না মানুষের কাছে জবাবদিহিতা আমরা নিশ্চিত করতে পারবো, আপনার জবাবদিহিতা যখন কোনো চুক্তির কাছে থাকবে, মানুষের কাছে থাকবে না, তখন কিন্তু মানুষের মুক্তিটা আসলে মিলবে না। জি, আপনি গভর্নরের কথা বলেছিলেন। আমি ৩ জন মন্ত্রী আছে যাদের কারণে বিএনপি সরকার 2001 থেকে 2005 এর যে দুর্নীতি এবং অব্যবস্থাপনা এবং আনএক্সপেরিয়েন্স এর কারণে তাদের পতন হয়েছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিল, বিদ্যুতের কারণে তাদের পতন হয়েছে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া শিক্ষামন্ত্রী, তারা আবার শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে। এবং জঙ্গিবাদে সম্পৃক্ত যে ধর্ম প্রতিমন্ত্রী, তাকে আবার সেই ধর্ম প্রতিমন্ত্রী দিয়েছে। তো বিএনপি কি আবার পুনরায় ফিরে যাচ্ছে? আবার টেন্ডার, যেটা আমাদের সময় টেন্ডার বাজি জাদুঘরে পাঠানো হয়েছিল গত আমাদের শেখ হাসিনা সরকারের সময়, কিন্তু আমরা দেখছি আবার সেই টেন্ডার বাজি শুরু হয়েছে। টেন্ডারের কারণে বিএনপি জামাত বিভিন্ন জায়গায় মারামারি হয়েছে। তো কি আমরা কি সেই পুরানো সংস্কৃতি ফিরে যাচ্ছি আবার, সেই আদিকালের টেন্ডার বাজিতে? পুরনো সংস্কৃতিকেই তো আদর্শ হিসেবে তারা দেখাচ্ছে, পুরনো সংস্কৃতিকেই তারা তাদের মানদণ্ড হিসেবে দেখাচ্ছে, যে কারণে কিন্তু মধ্যম আয়ের দেশে বাংলাদেশ উপনীত হবে, গ্রাজুয়েশন করবে আমাদের অর্থনৈতিক বিভিন্ন যে সূচকে, জাতিসংঘ সহ অন্যান্য অর্থনৈতিক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের আলোকে, সেই সক্ষমতা, সেই ক্যাপাসিটি, সেই আত্মবিশ্বাস কিন্তু বর্তমান সরকার দেখাতে পারছে না। আমাদের যে লক্ষ্যমাত্রাগুলো ছিল, বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে, বাংলাদেশ $1 ট্রিলিয়ন ইকোনমির দেশ হবে, এবং বাংলাদেশ একটা ইমার্জিং টাইগার হিসেবে সবার কাছেই খ্যাতিমান ছিল। আমাদের জিডিপি গ্রোথ যেটি ছিল সেটি এবং আমাদের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলে আমরা যে অর্জনগুলো আমরা করতে পেরেছি আমাদের, এবং সামাজিক বিভিন্ন সূচকেও আমাদের যে অর্জনগুলো ছিল, কারণ আমাদের অর্থনীতিটা শুধুমাত্র বিভিন্ন পরিসংখ্যানগত পরিবর্তন কিংবা সামষ্টিক অর্থনীতির দৃষ্টিকোণ থেকে পরিবর্তন সেটি তো ছিল না, বাংলাদেশের মানুষের জীবনে সেটা সেটা খাদ্যাভ্যাস হোক, সেটা শিক্ষায় এনরোলমেন্টের বিষয় হোক, সেটা ক্রয় ক্ষমতা বাড়ার হোক, সেটা পছন্দ করার স্বাধীনতা হোক, সেটা জীবনযাপনের গুণগত পরিবর্তন হোক, সেই কাজগুলো কিন্তু করার আহ, সেই পারফরমেন্স আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার দেখিয়েছিল। আজকে কিন্তু আমাদের লক্ষ্যটা ছোট করে দেওয়া হচ্ছে। আরেকটি হচ্ছে যে লক্ষ্যগুলো, যে ভিশন, যে রোডম্যাপটা দেখা হচ্ছে, এটা আসলে বাংলাদেশের সমস্যাগুলো অ্যাড্রেস করছে না, এটা বাংলাদেশের যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে আহ পৃষ্ঠপোষকতা করছে না। এবং যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হচ্ছে, আমরা আপনার পারফরমেন্স কি হবে সেটা তো আমরা টিমের মাধ্যমে দেখবো। আপনি যে ধরনের টিম তৈরি করেছেন, এবং আপনি তো বাস্তবেই বলেছেন যে সেই টিমের যে নৈতিক মানদণ্ডটি বাংলাদেশের মানুষের সামনে উন্মোচিত হয়েছে, সেই নৈতিক মানদণ্ডটি তো প্রশ্নবিদ্ধ। তো প্রশ্নবিদ্ধ যারা হয়েছেন তারাই প্রমোশন পেয়েছে। তো সেই প্রশ্নটি তো আসলে আছে, যে কারণে আসলে আশাবাদী হওয়ার সুযোগ খুবই কম। যত বেশি আমরা একটা অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ধারা আমরা ফিরতে পারবো, তত দ্রুত আমি মনে করি যে আমাদের জন্য মঙ্গল হবে। জি, একটু আমাদের ছাত্রলীগ প্রসঙ্গে আসি। অনেকদিন থেকে শোনা যাচ্ছে ছাত্রলীগের কমিটি হচ্ছে, কিন্তু এখনো হয় নাই। এই বিলম্বের কারণটা কি? সংগঠনে কি কোনো পুনর্গঠনে কোনো সংকট আছে নাকি? নতুন একটা বাস্তবতার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগকে যেতে হয়েছে, বিশেষ করে 5ই আগস্ট পরবর্তী সময়ে এই ধরনের বেআইনি নিষেধাজ্ঞা আমাদের যারা শিক্ষার্থী, আমাদের সমর্থক কর্মী যারা রয়েছে,
শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হওয়া, লক্ষাধিক নেতাকর্মী আমাদের কারাগারে অন্তরীণ থাকা, কোন ধরনের আইনগত আশ্রয় না পাওয়া, নিজের এক ধরনের, এবং বাংলাদেশের যে অভ্যন্তরীণ ভাবেই যে স্থান পরিবর্তন করতে হয়েছে। আপনি যদি ডিসপ্লেসমেন্টটা দেখেন, যে ইন্টারনাল ভাবেই এক ধরনের বাংলাদেশে যেটা ঘটে গেছে, বিশেষ করে 5ই আগস্টের পরে, যে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে কতটা শক্তিশালী ভাবে গড়ে উঠেছিল, এটা ভবিষ্যতে যখন আমাদের যারা ইতিহাস নিয়ে গবেষণা করবেন, সামাজিক বিষয়ে গবেষণা করবেন, তখন দেখতে পাবেন যে আমাদের অভ্যন্তরীণ ভাবেই বাংলাদেশের মানুষকে কিভাবে জায়গা পরিবর্তন করতে হয়েছে, নিজের বাড়ি ঘরে অভ্যন্তরীণ ভাবে বাস্তুচ্যুত হয়েছে। তো এর মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগকে আসলে লড়ে যেতে হচ্ছে, এবং আমরা আমাদের সাংগঠনিক কর্মপ্রক্রিয়া আমরা সেটা ঢেলে সাজাতে চাই। সাংগঠনিক গঠন পুনর্গঠন এটা আসলে আমাদের নিয়মিত প্রক্রিয়া, এবং নিয়মিত প্রক্রিয়া হলেও আমরা নতুন দিনের চ্যালেঞ্জ গুলো মাথায় রাখছি। বর্তমান সময়ে সংগঠনকে ঐক্যবদ্ধ করা, সবাইকে আমাদের এই লড়াই সংগ্রামে সামিল রাখা, নতুন জেনারেশন বিশেষ করে আমাদের জেনজি, তাদের সঙ্গে আমাদের যে সম্পৃক্ততাটা আছে, অ্যাটাচমেন্টটা আছে, এটা আরো সুনিবিড় করার চেষ্টা করা, আস্থাটা অর্জন করার চেষ্টা করা, আমাদের সমস্যাগুলো অ্যাড্রেস করার চেষ্টা করা, আমাদের অর্জনগুলো ধরে রাখা, এবং একটা ভুল থেকে শিক্ষা গ্রহণ করা। ভুল থেকে যারা শিক্ষা নেয় তারাই কিন্তু ইতিহাস তৈরি করে। বাংলাদেশ ছাত্রলীগকেই ভবিষ্যতে আসলে গণতান্ত্রিক বাংলাদেশের রাস্তাটা তৈরি করতে হবে, পথটা দেখাতে হবে, জায়গাটা করে নিতে হবে। তো সে কারণেই আমরা এই সাংগঠনিক কমিটি গঠন পুনর্গঠন প্রক্রিয়াটা আমরা এটা গতিশীল করার চেষ্টা করছি। কমিটি গঠন প্রক্রিয়াগুলো নিয়ে আমাদের আলাপ আলোচনা চলমান আছে, এবং এটির আলোকে আমরা আসলে সিদ্ধান্তগুলো গ্রহণ করবো, এবং আমরা বিশ্বাস করি যে এটার ফলাফল আমরা দৃশ্যমান হতে দেখবো। এবং আমরা এই বিশেষ করে আমরা এই আমাদের চলতি সময় আমাদের যে লক্ষ্যমাত্রা আছে, গণতান্ত্রিক লক্ষ্যমাত্রা আছে, রাজনৈতিক লক্ষ্যমাত্রা আছে, সাংগঠনিক যে লক্ষ্যমাত্রা আছে, নতুন জেনারেশন যে ধরনের লিডার চায়, যে ধরনের ছাত্র নেতৃত্বের মধ্যে যে ধরনের গুণাবলী দেখতে চায়, যে গুণগত পরিবর্তন গুলো দেখতে চায়, একই সঙ্গে সাহস, লড়াই, সংগ্রাম, আত্মত্যাগ, মানবিক গুণাবলী, এই বিষয়গুলোর আলোকে কমিটি গঠন প্রক্রিয়া, তৃণমূলের নেতাকর্মীদের মতামতের আলোকে এটি আসলে আমাদের সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করা, সেটা আছে। আমরা স্বাভাবিক সময়ে যদি বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র থাকতো, তাহলে তো আমরা সম্মেলনের মধ্য দিয়ে নেতাকর্মীদের সরাসরি মতামতের আলোকে আমরা সিদ্ধান্ত গ্রহণটা পরিষ্কার ভাবে আমরা করতে পারতাম। কিন্তু তারপরে আমাদের গণতান্ত্রিক পথ প্রক্রিয়া আসলে থেমে নেই। পরিস্থিতি পরিবর্তন হয়েছে, ফ্যাসিবাদী অগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে, কিন্তু আমরা গণতন্ত্রের প্রতি কমিটেড আছি। আমরা কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নয়, তৃণমূলের নেতাকর্মীদের মতামত গ্রহণ করা, সাংগঠনিক প্রক্রিয়ায় আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক প্রক্রিয়া গ্রহণ করার মধ্য দিয়ে আমরা সিদ্ধান্তগুলো গ্রহণ করতে চাচ্ছি। এবং একই সঙ্গে সাংগঠনিক গঠন পুনর্গঠন, একই সঙ্গে আইনি এবং রাজনৈতিক লড়াই, একই সঙ্গে ভবিষ্যতের কর্মপন্থা তৈরি করা, জনমত তৈরি করা, শিক্ষার অধিকারের নিশ্চয়তা, এক ধরনের ক্যাম্পাস ডেমোক্রেসি তৈরি করা, এই কাজগুলো আমরা যুগপৎ ভাবে চালিয়ে যাচ্ছি। আমি বিশ্বাস করি যে এগুলোর ফলাফল আমরা খুব দ্রুতই দেখতে শুরু করব। জি, ধন্যবাদ। আশা করব ত্যাগীদের মূল্যায়ন করা হবে এবং তাদেরকে বিভিন্ন কমিটিতে স্থান দেওয়া হবে। আপনি দেখবেন রিসেন্টলি গতকালকেই ঝিনাইদহের নাহিদ নামের একজন ছাত্রলীগ কর্মীকে তার বাবা ডিসওন করেছে ছাত্রলীগ করার কারণে। আপনারা কি তার খবর নিয়েছেন? তার সাহস জুগিয়েছেন ছাত্রলীগের পক্ষ থেকে এবং তার ভবিষ্যৎ চিন্তা করেছেন? হ্যাঁ, আমার সঙ্গে তার কথা হয়েছে। আমি পুরো বিষয়টা আলাপ আলোচনা করেছি, এবং তার যে লড়াই, তার যে মমত্ববোধ, তার যে সংগ্রামের স্পৃহা, এটা আসলে মুগ্ধ করেছে। 5ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের বিভিন্ন দলীয় কর্মসূচি বাস্তবায়ন করা, মিছিল করা, সাধারণ নেতা কর্মীদের খোঁজ খবর রাখা, দলীয় কার্যালয়গুলো চালু করা, আমাদের আন্দোলন সংগ্রাম প্রত্যেকটি ক্ষেত্রেই সে সাহসী ভূমিকা রেখেছে। এবং আমি তাকে তার যে লড়াই, সংগ্রাম, তার যে ত্যাগ, এটি এটি আমাদেরকে মুগ্ধ করেছে। আমরা তাকে স্যালুট জানাই, এবং আমি বিশ্বাস করি শুধুমাত্র সে নয়, আমাদের এই লড়াই সংগ্রামে সে নিজে একটা সবার জন্য অনুপ্রেরণার কারণ হয়েছে, এবং সবাইকে সেটা অনুপ্রাণিত করবে। এবং গোটা বাংলাদেশে আসলে তার পরিবার, ছাত্রলীগটাই আসলে তার পরিবার, আওয়ামী লীগটাই আসলে তার পরিবার। এবং একই সঙ্গে আমরা এটিও সুস্পষ্ট করে বলেছি যে একজন পরিবারের একজন রাজনৈতিক পরিচয়ের পার্থক্য থাকতে পারে, কিন্তু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, বিশ্বাস, এটি তো শেষ পর্যন্ত ব্যক্তিগত। তো যে কারণে তার যে কোনো দল বাছাই করে নেয়, এটা তার ব্যক্তি স্বাধীনতা,
এটা তার নাগরিক অধিকার, এটা তার রাজনৈতিক অধিকার। একই সঙ্গে পরিবারের প্রতি আমাদের একজন মানুষ হিসেবে আমাদের দায়িত্ব আছে। তো সে কারণে অবশ্যই পরিবারের প্রতি যে দায়িত্ব আছে, আমাদের বাবা মায়ের প্রতি আমাদের যে কমিটমেন্ট আছে, সেটাও আমরা অক্ষুণ্ণ রাখবো। এবং একই সঙ্গে লড়াই সংগ্রাম, সেটাও আমরা অক্ষুণ্ণ রাখবো। এবং সেই সে কিন্তু সেটি দেখিয়েছে। তার যে স্বল্প সময়ে আমি যখন কথা বলেছি, তার বিভিন্ন আলাপ আলোচনা আমার নজরে এসেছে, সেটি কিন্তু সে দেখেছে। সেই সামাজিক মূল্যবোধ, সেই ন্যায়সঙ্গত দৃষ্টিভঙ্গি, সেই তুলনামূলক বাছবিচার করার ক্ষমতা, পরিবারের প্রতি শ্রদ্ধাবোধ এবং একই সঙ্গে সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত, ন্যায়সঙ্গত সিদ্ধান্ত, এটা মুগ্ধ করেছে এবং এই পরিপক্কতাটা মুগ্ধ করেছে। একই সঙ্গে আমি আহ্বান জানাবো যে আমাদের সবার প্রতি, আমাদের সিভিল সোসাইটি, নাগরিক সমাজ, পরিবার, সবার প্রতি আহ্বান জানাবো যে আমাদের যারা তরুণ প্রজন্ম, উঠতি প্রজন্মের ছেলেমেয়েরা আছে, তারা কিন্তু স্বাধীনভাবে বড় হচ্ছে, তারা স্বাধীনভাবে চিন্তা করছে, স্বাধীনভাবে মুক্ত বুদ্ধির নিঃশ্বাস নিচ্ছে। রাজনৈতিকভাবে আমরা একজন আরেকজনকে আহ্বান জানাতে পারি, তাকে আমাদের মতামত প্রকাশ করতে পারি, কিন্তু শেষ পর্যন্ত মানুষকে তার সিদ্ধান্তটা নিতে হবে। আমি জন্মসূত্রে মানুষ হিসেবে আমার অধিকার আছে, সেই অধিকার কিন্তু সবাইকে সুরক্ষা দেওয়ার জন্য কাজ করতে হবে। সেটা আমি একজন শিক্ষার্থী হিসেবে, আমি একজন পরিবারের সদস্য হিসেবে, আমি একজন ভাই কিংবা কারো আত্মীয় হিসেবে, সেটা যেই হোক না কেন, আত্মীয়তার সূত্র ধরে হোক বা অন্য কোনো সূত্র ধরে হোক, মানুষের ব্যক্তিগত অধিকারের লঙ্ঘন কিন্তু করা যাবে না। প্রত্যেকটি মানুষের সেই স্বাধীনতার সক্রিয়তাকে কিন্তু আমাদের শ্রদ্ধা সম্মান দেখাতে হবে। এবং কোনোভাবেই কোনো নাগরিক অধিকারের লঙ্ঘন শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ঘটে, বিষয়টি তো এটি নয়। বরং প্রত্যেকের অধিকারের স্বাধীনতা আমাদেরকে দেখাতে হবে, প্রত্যেকটি মানুষের মর্যাদা আমাদেরকে নিশ্চিত করতে হবে, প্রত্যেকটি মানুষের মানবিক মর্যাদাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। তো সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষের প্রতি আমি আহ্বান জানাবো, তারা যেন সেই সেই যে গণতান্ত্রিক অঙ্গীকারের জন্যই আমাদের মানুষ লড়াই করে যায়, সেটি যেন অটুট এবং অটল রাখার ব্যাপারে আমরা আমাদের যার যার জায়গা থেকে দায়িত্বশীল হয়ে রাখার চেষ্টা করি। জি, নাহিদের প্রতি আমার মেসেজ যেটা, নাহিদের আমি গতকালকে দেখলাম লক্ষ লক্ষ মেসেজ নাহিদের প্রতি, যে আমাদের যারা ছাত্রলীগের ভাই আছে, বোন আছে, তারা নাহিদকে অ্যাডপ্ট নিতে বলছে এবং ইমপ্রেস হয়েছি যে নাহিদের এখন লক্ষ লক্ষ ভাই হয়ে গেছে এবং যারা নাহিদকে সাহস যোগাতেছে। ধন্যবাদ আপনাকে নাহিদের সাথে যোগাযোগ করার জন্য। একটু উপদেষ্টা যারা ছিল তাদের দুর্নীতি প্রত্যেক মিডিয়ার মধ্যে আসতেছে। আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ বা ছাত্রলীগ রাজনৈতিকভাবে জনগণের কাছে এদের দুর্নীতির যে ইতিহাস তুলে ধরা জরুরি কিনা? এটি তো অবশ্যই জরুরি এবং এটি অলরেডি তো এটি নিয়ে প্রত্যেক দিনে আমরা নতুন নতুন বার্তাটি আসলে দেখতে পাচ্ছি। এবং যে ব্যাংক ব্যালেন্সের যে বিবরণ আসছে, বিভিন্ন ধরনের তাদের দায়িত্ব পালন চলাকালীন সময় বিভিন্ন ধরনের ঘুষ, দুর্নীতি, বাণিজ্য, লাইসেন্স, এই ঘটনাগুলো যে আমরা প্রমাণ দেখতে পাচ্ছি। এবং এটা কিন্তু আপনি দেখুন যে এটা তো প্রামাণিক ভাবেই করা হয়েছে, এটা তো দালিলিক ভাবেই করা হয়েছে, এটা তো সরাসরি রাষ্ট্রকে ব্যবহার করা হয়েছে নিজেদের ব্যক্তিগত স্বার্থসিদ্ধি হাসিল করার জন্য। উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা কথা বাদই দেন, আপনি যদি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তথাকথিত যিনি আছেন, নিজেই নিজেকে ভিভিআইপি ঘোষণা করেছেন এবং ভিভিআইপি ঘোষণা শুধু করেননি, বাংলাদেশে সেটি গ্যাজেটে যেন প্রকাশিত না হয়, গ্যাজেটের যে সেটি যেন পাবলিক না হয়, সেটার জন্য নির্দেশনা দিয়েছেন। এবং আপনি সরকার প্রধানের দায়িত্ব পালন করেছেন, আপনি বিজনেস দিয়েছেন, আপনি নিজের ট্যাক্স করমুক্তির সীমার আওতায় নিয়ে এসেছেন, বিভিন্ন ধরনের দায় দেনা যেসব ছিল সেগুলো থেকে মুক্তি দিয়েছেন, বিভিন্ন ধরনের হসপিটাল হোক, বিশ্ববিদ্যালয় হোক, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের লাইসেন্স নেওয়া হোক, ডিজিটাল ওয়ালেটের বিজনেস হোক, বিভিন্ন আন্তর্জাতিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব হোক, এগুলো যখন, এগুলোতে সবচেয়ে বেশি দৃষ্টান্ত, একেবারে মানুষের কাছে একেবারে প্রমাণিত দৃষ্টান্ত যে সরাসরি রাষ্ট্রটা কিন্তু, সরকারটা কিন্তু ব্যবহার করা হয়েছে এই গুটি কয়েকের স্বার্থ রক্ষা করার জন্য। এবং আমি মনে করি যে শুধুমাত্র এই এবং এটা তো তাদের বক্তৃতা, বিবৃতি, আইন, তাদের বিভিন্ন সিদ্ধান্ত, এটার মাধ্যমেই প্রমাণিত হয়ে এসেছে। এবং মিলিয়ন বিলিয়ন ডলারের তারা দুর্নীতি করেছে এবং বিভিন্ন নিয়োগ বাণিজ্য করা, বিভিন্ন ধরনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড থেকে লুটপাট করা, সেখান থেকে পার্সেন্টেজ গ্রহণ করা, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অন্যায্য অন্যায় সুবিধা গ্রহণ করা, বিভিন্ন জনকে হুমকি ধামকির মধ্য দিয়ে সেখান থেকে আর্থিক স্বার্থ হাসিল করা, গোটা দেশটাই তো আসলে লুটপাট হয়েছে। এবং এই 5ই আগস্টের পরে আপনি দেখুন যে এরা
এদের। এবং আজকে দেখুন যে আরেকটা মজার বিষয় যদি আপনি দেখেন, এবং বাংলাদেশের মানুষকে তারা বোকা বানানোর চেষ্টা করছে কিভাবে ব্যাংক ব্যালেন্সের বা এই সম্পদ বিবরণী তথ্য যেটুকু দিয়েছে, সেখানে তাদের যে নিয়মিত ব্যাংক আছে, নিয়মিত ব্যাংক অ্যাকাউন্টে বাংলাদেশের কোন দুর্নীতিবাজ কবে টাকা রেখেছে, সেইগুলো দেওয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষকে আবার বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। অথচ অসংখ্য উদাহরণ রয়েছে, অজস্র উদাহরণ রয়েছে এদের বিভিন্ন ধরনের দুর্নীতিমূলক কর্মকাণ্ডে। এবং আমি মনে করি যে ইতিমধ্যেই আমাদের হুইসেল ব্লকদের মাধ্যমে হোক, আমাদের ইনভেস্টিগেটিভ জার্নালিজমের মাধ্যমে হোক, এগুলো ক্রমান্বয়ে আরো বাড়বে এবং এই প্রকৃত তথ্যগুলো আসলে আসবে। কারণ এই সরকারটাই তো গঠিত হয়েছে এক ধরনের সমঝোতার মাধ্যমে, এই সরকারটাই তো গঠিত ব্যাকডোর ডিলিং এর মাধ্যমে, এই সরকারটাই তো আসলে আহ গঠিত কোথায় কিভাবে হয়েছে এটা নিয়ে তো আমাদের সবারই জানাশোনা আছে। যে কারণে সেটার অংশ হিসেবে অনেক দুর্নীতির প্রশ্ন দিয়ে এখন আসলে পাশ কাটিয়ে দেওয়া হচ্ছে। অনেক কিছু তারা ধামাচাপা দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত, এবং যেহেতু গণতান্ত্রিক পরিসরটি নেই, যেহেতু চ্যালেঞ্জ করার স্বাধীনতাটা আপনার নেই, যেহেতু এমনকি অনুসন্ধানমূলক তদন্ত করার অধিকারও কিন্তু আপনার সেই অর্থে নেই, এই অবস্থার মধ্য দিয়ে যে ধরনের দুর্নীতির তথ্য আসলে বাংলাদেশে আসছে, বিশেষ করে উপদেষ্টা পরিষদের সকল সদস্যের বিরুদ্ধে, আমি মনে করি যে এরা সাংবিধানিক, রাজনৈতিক, নৈতিক এগুলো তো আছেই, আর্থিকভাবে যে অপরাধগুলোর সঙ্গে তারা সম্পৃক্ততা আছে এগুলো ইতিমধ্যেই প্রমাণিত, এবং যত সময় যাবে এর অনেক রকম উদাহরণ আমাদের সামনে আরো বেশি পরিষ্কার হতে থাকবে। জি, সে তো তার ক্রিপ্টোকারেন্সি ডিজিটাল কারেন্সির অ্যাকাউন্ট দেখায় নাই। তো মানুষকে মানুষ তো জানে এখন যে ডিজিটাল কারেন্সি শুরু হয়েছে, ডিজিটাল ওয়ালেট যেটা হয় ক্রিপ্টোকারেন্সিতে টাকা কনভার্ট করা হয়, এবং যেটা পাকিস্তানের মাধ্যমে হয়েছে। অসংখ্য প্রমাণ আছে তার সাথে পাকিস্তানের আইএসএ যোগাযোগ আছে, এবং পাকিস্তানে সে অনেক টাকা ট্রান্সফার করেছে, পাকিস্তানের মাধ্যমে ইউরোপে ট্রান্সফার করেছে। তো আমরা যখন আমাদের সুযোগ হয়, যখন স্বাধীনতা আসে, তো আমরা এগুলো অবশ্যই উন্মোচিত হবে সবকিছু। আম, কিছু কিছু উপদেষ্টা সত্য বলা শুরু করেছে। একজন উপদেষ্টা বলেছে যে জুলাইয়ে জননেত্রী শেখ হাসিনা কোনো দোষ নেই, তাকে ফাঁসানো হয়েছে, এবং সেই উপদেষ্টা তদন্ত করতে চেয়েছে কিন্তু তাকে তদন্ত করতে দেওয়া হয়নি। এই বিষয়ে আপনার অবস্থান কি? এটি তো সে সময় এটা জোরালো ভাবে আলোচনায় এসেছে, এবং এই জুলাই আগস্টের ঘটনা প্রবাহের সঙ্গে আহ, এই বিভিন্ন ধরনের, বিশেষ করে টার্গেট কিলিং এর যে ঘটনাগুলো ঘটেছে, 7.62 রাইফেলের ব্যবহারের যে ঘটনাগুলো ঘটেছে, এবং সেগুলো তদন্ত করতে দেওয়া হয়নি, তদন্ত করতে দেওয়া হলেও কতটুকু দেওয়া হতো সেটি নিয়েও প্রশ্ন আছে। কিন্তু তারপরেও এর মধ্য দিয়ে যে তথ্যগুলো বের হয়ে আসছে সবগুলো কিন্তু অ্যালার্মিং। বাংলাদেশের মানুষকে কিভাবে জিম্মি করা হয়েছে, বিভিন্ন আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী হোক, বিভিন্ন ইসলামিক মিলিটেন্ট গ্রুপ হোক, বিভিন্ন জঙ্গিবাদী গ্রুপ গুলো হোক, সেগুলোকে কিভাবে ব্যবহার করা হয়েছে এবং সেগুলোকে কিভাবে আক্রমণ পরিচালনা করা হয়েছে, রাশিয়া রাজনীতি কিভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে, তাদের বক্তৃতা বিবৃতির মাধ্যমেই তো সেটি প্রমাণিত হয়েছে। এবং আজকে দেখুন যে তারা এই ফৌজদারি অপরাধের যে দায়, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু তারা কনফেশন করেছে। এর আগে তারা পুলিশ হত্যার কথা বলেছে, থানা লুট করার কথা বলেছে, সরকারি প্রতিষ্ঠানগুলোতে আক্রমণ করার কথা তারা বলেছে, প্রকাশ্যে তারা পুলিশকে তারা পিটিয়ে হত্যা করেছে, ঝুলিয়ে হত্যা করেছে, পুড়িয়ে হত্যা করেছে, মানুষকে জিম্মি করে তারা হত্যা করেছে। এমনকি একেবারে শুরুর দিকের ঘটনা যদি আপনি দেখেন যে 16 তারিখে এই জুলাই আগস্টের 24-এর ঘটনা প্রথম হত্যাকাণ্ড, যেটি আসলে সত্যিকার অর্থে বিকেল বেলাতেই যখন পিটিয়ে হত্যা করা হয়, ছাত্র শিবির ছাত্র দলের ক্যাডাররা যখন পিটিয়ে সবুজ আলীকে হত্যা করে, সেটাই কিন্তু পরবর্তীতে এই 5 আগস্ট পর্যন্ত, এবং 5 আগস্টের পরে নতুন একটা ডাইমেনশন নিয়ে সেটাই কিন্তু কম বেশি চলে এসেছে। যে কারণে এই এবং এই 1400 জনের যে হিসাব, আজকে দেখুন যে মানুষের এই 1400 জন জাতিসংঘ সহ বিভিন্ন রিপোর্টে তারা তাদের যে আহ এক ধরনের আহ এক ধরনের অনৈতিক যে পন্থা তারা অবলম্বন করেছে, যেটির সঙ্গে বাস্তবতার কোনো প্রমাণ নেই, সেটাও কিন্তু প্রমাণিত হয়েছে এই জুলাই আগস্টের, এমনকি 5 আগস্টের আগেও। 5 আগস্টের পরে তো অবশ্যই, 5 আগস্টের আগে আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগের নেতাকর্মী, সিভিল সোসাইটি বেশিরভাগই হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কিন্তু যারা এই জুলাই আগস্টে এই বিভিন্ন ধরনের অপকর্মগুলো যারা করেছে, সন্ত্রাসবাদী কর্মকাণ্ডগুলো যারা করেছে, এবং পরবর্তীতে যারা সরকার গঠন করেছে, তাদের মাধ্যমেই কিন্তু এটি ঘটেছে। এবং সে কারণে কিন্তু তারা কোনো তালিকা দিতে পারেন, এবং তালিকায় যাদেরকে অন্তর্ভুক্ত করেছে তাদের মধ্যেও কিন্তু আপনি দেখবেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংখ্যাটাই আসলে বেশি। এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মী, অন্যান্য সংগঠনের নেতাকর্মী, সেই যেখানে তারা নিজেরা হত্যা করেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হয়তো আক্রমণ চালিয়েছে, সেখানে পুড়িয়ে হত্যা করেছে, সেখানে আবার তাদেরকে নিজের আওয়ামী লীগের হাতে শহীদ হয়েছে, এ ধরনের একটা
তথ্য উপাত্ত পরিসংখ্যান দেখিয়েছে। এবং এর বাইরে অসংখ্য ঘটনা আছে যে অসুস্থ ছিল, ভিন্নভাবে মৃত্যুবরণ করেছে, দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে, বারে ছিল সেখান থেকে পরবর্তীতে মৃত্যুর ঘটনা ঘটেছে, তাদেরকে শহীদের তালিকা অন্তর্ভুক্ত করা। প্রত্যেকটি কিন্তু আপনি দেখবেন যে পুরোনো ধরনের তথ্য উপাত্ত পরিসংখ্যান নেই। এবং তারা কিন্তু, আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই, ন্যায় বিচারে কিন্তু তারা বিশ্বাস করে না। যে হত্যাকাণ্ড গুলো ঘটেছে জুলাই আগস্টে প্রত্যেকটি তো মর্মন্তুদ, প্রত্যেকটি তো আমাদেরকে শোকার্ত করে, কিন্তু ন্যায় বিচার তারা বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে এক ধরনের রাজনৈতিক সুযোগ সুবিধা গ্রহণ করা, নিজেদের নিরাপত্তা। ন্যায় বিচারে যদি বিশ্বাস করে তাহলে ইন্ডেমনিটি কেন? ন্যায় বিচারে যদি বিশ্বাস করে তাহলে সঠিক তদন্ত, সঠিক তদন্ত নয় কেন? একটি ক্ষেত্রে ক্রিমিনাল রেসপন্সিবিলিটি কার কতটুকু সেটি দেখানো হয় কেন? ন্যায় বিচারেই যদি তারা বিশ্বাস করে তাহলে তো এই প্রশ্নগুলোর সমাধান করতে হবে। এবং ন্যায় বিচারে যদি তারা বিশ্বাস করে তাহলে এই ভুয়ো তালিকা কেন, এই জাল তালিকা কেন? ন্যায় বিচারে যদি বিশ্বাস করে তাহলে এই ধরনের বিভ্রান্তিমূলক পরিসংখ্যান কেন, যেখানে কোনোটির সঙ্গে কোনোটির মিল নেই? যে কারণে মানুষ আসলে এই লাশ গুলো শেষ পর্যন্ত তাদের কাছে আসলে রাজনৈতিক সুবিধা নেওয়ার সংখ্যা হিসেবে ছিল। এবং এটার উপর ভর করে তারা আসলে ক্ষমতার পালাবদল ঘটিয়েছে এবং নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়িয়েছে। এবং এই যে আপনি নিজেদের নিজেদের তাদের বিত্ত বৈভব, যে গাড়িটা তারা ব্যবহার করে নির্বাচনের সময় তারা কত টাকা খরচ করেছে, তাদের লাইফ স্টাইল, এবং 5ই আগস্টের পরে তাদের আর্থিক সক্ষমতা কি ছিল, সেখান থেকে তো আপনি তো আপনার নিয়মিত ব্যাংক অ্যাকাউন্ট আপনি যেটা দেখান সেখানে কি আছে না আছে এটা বাংলাদেশের মানুষ কিন্তু এতটা বোকামো করার কোনো কারণ নেই। কিন্তু আপনি আহ যতটাই গোপন রাখতে চান না কেন, আপনার পারিপার্শ্বিক অবস্থা দেখে কিন্তু বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যে আপনার আয়ের উৎসটা কি, আপনার জীবনযাপনের পরিবর্তনের আয়ের উৎসটি কি, আপনার গাড়ির উৎসটি কি, আপনি নির্বাচনে যে শত কোটি টাকা ব্যয় করছেন সেটার উৎসটা কি, এবং অন্যান্য যে খরচগুলো করছেন সেটার উৎসটা কি। আপনি তো কিছুদিন আগে আবাসিক হলে থেকেছেন, টিউশনি করিয়েছেন আপনাদের নিজস্ব স্বীকারোক্তি অনুযায়ী। তো 18 মাসে 20 মাসে কি এমন পরিবর্তন হলো, বা আপনি কি এমন বাণিজ্যিক উদ্যোগ, ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করেছেন বৈধভাবে, যেটার মাধ্যমে পরিবর্তনটা এসেছে? অতএব এই ধরনের মিথ্যার আশ্রয় নিয়ে আসলে মিথ্যার আশ্রয় নিয়ে মানুষের যে কমন সেন্স আছে, সেই কমন, কারণ পলিটিক্স শেষ পর্যন্ত কমন সেন্স, সেটাকে আসলে পরাজিত করা সম্ভব না। জি। বর্তমান পরিস্থিতিতে বাংলার মানুষ অবস্থান কিন্তু বাংলার মানুষ পরিষ্কার হয়ে গেছে কে দোষী কে নির্দোষ। কিন্তু এই যে জঙ্গি যারা আছে বা এই সরকার, অবৈধ সরকারকে সরাতে হলে আমাদের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করতে হবে। আওয়ামী লীগ এই মার্চ মাসে কি বার্তা দিতে চায়? আওয়ামী লীগ কি কোনো শক্ত কর্মসূচি ঘোষণা করতেছে? না, দল হিসেবে আওয়ামী লীগ কিন্তু খুবই এক ধরনের ভবিষ্যৎমুখী রাজনৈতিক দল এবং জনগণ নির্ভর রাজনৈতিক দল। আওয়ামী লীগের সেই ফ্লেক্সিবিলিটি, সেই অ্যাডাপ্টেবিলিটি আছে। মানুষের সঙ্গে সংযোগ করার নতুন ধরনের প্রক্রিয়া আওয়ামী লীগ গ্রহণ করতে জানে। আওয়ামী লীগ কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ করতে জানে। আওয়ামী লীগ বিকল্পগুলোর মধ্যে মানুষের জন্য যেটি স্বস্তিদায়ক সেটি গ্রহণ করতে জানে। যে কারণে কিন্তু আজকেও এই দেখুন যে এর আগে রাজনৈতিক দলগুলো কি করেছে, লাশের পর লাশ তারা উপহার দিয়েছে, গোটা দেশটাকে ছাড়খাড় করেছে, বাড়ি ঘর বাস ট্রেন আগুন দিয়েছে, এবং সেটার মাধ্যমে তারা রাজনৈতিক চাপ তৈরি করতে চেয়েছে। বিপরীতে আওয়ামী লীগ দেখুন, আওয়ামী লীগ বয়কট করার আহ্বান জানাচ্ছে, আওয়ামী লীগ দায়িত্বশীল সমালোচনা করছে, আওয়ামী লীগ আহ আহ গুণগত পার্থক্যগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে, আওয়ামী লীগ জনগণের সমস্যাগুলো অ্যাড্রেস করার চেষ্টা করছে। এবং ক্ষমতায় যাওয়ার সমীকরণ হিসেবে আজকে যখন বলা হয় যে এই ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং বিভিন্ন ধরনের চুক্তি, প্রশ্নবিদ্ধ চুক্তি করা হয়, যেটার মাধ্যমে ক্ষমতার পালাবদল তৈরি করার ব্যবস্থা করা হয়, আওয়ামী লীগ তো সেই রাজনীতিতে বিশ্বাস করছে না। আওয়ামী লীগ বিশ্বাস করছে জনগণের সম্মতিতে, আওয়ামী লীগ বিশ্বাস করছে গণতান্ত্রিক প্রক্রিয়া। আওয়ামী লীগ যদি রাষ্ট্র ক্ষমতা যেতে চায় জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই তো আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসীন হতে চায়, অন্তর্ভুক্তি ইলেকশনের মাধ্যমেই তো আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসীন হতে চায়। আওয়ামী লীগ তো গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে শক্তিশালী করতে চায়। আওয়ামী লীগ তো জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়। আওয়ামী লীগ তো রাজনীতিতে ভারসাম্য প্রতিষ্ঠিত করতে চায়। আওয়ামী লীগ তো মানুষের সত্যিকারের সমস্যার সমাধান করতে চায়। আওয়ামী লীগ দায়িত্ব এড়াতে চায় না। আজকে দেখুন যে এই জুলাই আগস্টের ঘটনাগুলো নিয়ে সঠিক তদন্ত, ন্যায় বিচার নিশ্চিত করা, সেই বিষয়গুলো তো আওয়ামী লীগই তো অ্যাড্রেস করতে চায়। তো যে কারণে আওয়ামী লীগ, আমি মনে করি যে তারা রাজনৈতিক দল হিসেবে, একজন তরুণ হিসেবে আমি যেটি মনে করি, আওয়ামী লীগ পরিবর্তনশীল যে রাজনৈতিক বাস্তবতা বাংলাদেশে রয়েছে এটিকে আওয়ামী লীগ গভীরভাবে অনুসরণ করে তরুণ প্রজন্মের জন্য আস্থা
এক ধরনের রাজনীতি তারা প্রতিষ্ঠিত করতে চায়। মানুষের জীবনের নিজেদের ভাগ্য পরিবর্তন না, মানুষের ভাগ্য পরিবর্তনের সুরক্ষা, মানুষের অর্থনৈতিক জীবনের সুরক্ষা সেটি নিশ্চিত করতে চায়। এবং সাংবিধানিক গণতান্ত্রিক আইনগত প্রক্রিয়া আওয়ামী লীগ এক ধরনের খেলার নিয়ম মেনে যে রাজনীতি এটি আওয়ামী লীগ নিশ্চিত করতে চায়, শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া আওয়ামী লীগ নিশ্চিত করতে চায়। এবং যেটি আমি মনে করি যে আওয়ামী লীগের শক্তি। আওয়ামী লীগ কিন্তু রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণ করার জন্য, ভবিষ্যতে আবার রাষ্ট্র ক্ষমতায় আসীন করার জন্য দেশের বাইরে নির্ভর করছে না, নির্ভর করছে মানুষের উপর। তারা কিন্তু অসাংবিধানিক কোনো প্রক্রিয়ার উপর নির্ভর করছে না, নির্ভর করছে সাংবিধানিক প্রক্রিয়ার উপরে। তারা কিন্তু ব্যাকডোর ডিলিং এর উপর নির্ভর করছে না, তারা ভরসা করছে এখন ইনক্লুসিভ ইলেকশনের উপরে। এবং যে পারফরমেন্স গুলো আওয়ামী লীগ, যেগুলো অ্যাচিভমেন্ট হিসেবে আছে, সেগুলো আওয়ামী লীগ ধরে রাখতে চায়, সেগুলো গুণগত পরিবর্তন নিয়ে আসতে চায়। একই সঙ্গে সমস্যাগুলো অ্যাড্রেস করা রাজনীতি, সেটাও কিন্তু সেই ভরসাটাও কিন্তু আওয়ামী লীগ দেখিয়েছে। এবং বিশেষ করে আমি যেটুকু মনে করি যে আমাদের যে অর্থনৈতিক পরিবর্তন, সামাজিক জীবনের গুণগত পরিবর্তন, স্থিতিশীলতা নিশ্চিত করা, অবকাঠামোগত এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আওয়ামী লীগ শিক্ষা, তথ্য প্রযুক্তি, মানুষের কর্মসংস্থান, ভারসাম্যমূলক কূটনীতির ক্ষেত্রে আওয়ামী লীগ যে সাফল্য দেখিয়েছে, আওয়ামী লীগের যে সাকসেস স্টোরি আছে, এটার সঙ্গে যদি 5ই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত আওয়ামী লীগকে দল হিসেবে, আওয়ামী লীগের কর্মীদেরকে রাজনৈতিক কর্মী হিসেবে যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে, এটা আওয়ামী লীগকে ঋদ্ধ করেছে। এটা আওয়ামী লীগের মধ্যে গুণগত পরিবর্তন নিয়ে আসতে সক্ষম হয়েছে। এবং ভবিষ্যতে রাজনীতিতে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে, শুধুমাত্র আওয়ামী লীগের কর্মী সমর্থকদের জন্য নয়, বাংলাদেশের মানুষের জন্যই ইতিবাচক রাজনীতি আওয়ামী লীগ তৈরি করতে পারবে। এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আওয়ামী লীগ গণতান্ত্রিক বাংলাদেশ, অর্থনৈতিক পরিবর্তন, ডেমোক্রেটিক প্রমিস এবং একই সঙ্গে অর্থনৈতিক যে নিশ্চয়তা, সুরক্ষা, গুণগত পরিবর্তন, এটির একটি বহিঃপ্রকাশ আওয়ামী লীগ দেখাতে পারবে বলে আমি মনে করি। এবং যে কারণে সামনের রাজনীতিটা আমি মনে করি খুবই ইন্সপায়ারিং। সামনের রাজনীতিটা আসলে খুবই আগ্রহের সঙ্গে আমরা অপেক্ষা করছি আওয়ামী লীগ কি করছে, আওয়ামী লীগের সিদ্ধান্তগুলো কি হচ্ছে। বাংলাদেশের মানুষের মধ্যে যে আগ্রহটা আছে, এই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করছে, এক ধরনের স্পোর্টিভ দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষও আসলে অপেক্ষা করছে আওয়ামী লীগ কিভাবে কামব্যাক, আওয়ামী লীগ কিভাবে ফাইট ব্যাক করে, আওয়ামী লীগ কিভাবে উইন করে, আওয়ামী লীগ কিভাবে বেটার ডিসিশন নেয়, আওয়ামী লীগ কিভাবে ইমপ্লিমেন্ট করে। মানুষও কিন্তু একটা আগ্রহ আছে এই রাজনৈতিক দলটার প্রতি, মানুষের একটা দুর্নিবার আগ্রহ আছে, একটা অ্যাট্রাকশন আছে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় রাজনৈতিক প্রক্রিয়ায়, রাষ্ট্র ক্ষমতায়, আন্দোলনে, সংগ্রামে। যে কারণে সামনের সময়টুকু আসলে খুবই সম্ভাবনার, সামনের সময়টুকু আসলে খুবই আত্মবিশ্বাসের আমাদের গণতান্ত্রিক সংগ্রামের জন্য। এবং ভবিষ্যতে আওয়ামী লীগের নেতৃত্বে যখন রাষ্ট্র পরিচালিত হবে, সেটার জন্য আসলে খুবই একটা বাংলাদেশের জন্য একটা ইন্সপায়ারিং সময় আসলে অপেক্ষা করছে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ আপনাকে আপনার সময়ের জন্য। আমি আপনার সাথে যোগ করতে চাই, যদি আমরা বহির্বিশ্বে দেখি এখন যেটা হচ্ছে আন্তর্জাতিকভাবে, ইরানের যে র্যাডিক্যাল গ্রুপকে যারা ক্ষমতায় বসিয়েছে, তারাই কিন্তু সেই র্যাডিক্যাল গ্রুপকে এখন সরানোর চেষ্টা করতেছে। তো বাংলাদেশের জঙ্গিরা, জুলাইয়ের সন্ত্রাসীরা, তারা ভুলে গেলে চলবে না, যাদের মাধ্যমে তারা এই অত্যাচার বাংলার মানুষের উপর করেছে, তাদের উপরে সেই অত্যাচার নেমে আসবে। আমরা করব না, যারা তাদেরকে দিয়ে করা যায় তারাই তাদেরকে যারা সে অত্যাচারের প্রতিশোধ নিবে। কারণ আমরা দেখে আসছি বিন লাদেনকে যে বানাইছে, বিন লাদেন তাদের মাধ্যমেই খুন হয়েছে। জি, আপনাকে ধন্যবাদ আবারও। আবার দেখা হবে আমাদের আগামী অনুষ্ঠানে, অবশ্যই আপনাকে ডাকবো। প্রিয় দর্শক, মাছ শিখিয়েছে আমাদেরকে মাথা নত না করতে। ইতিহাস সাক্ষী এই মাসেই বাঙালি বারবার জাগিয়েছে, এই মাস বাঙালিকে বারবার জাগিয়েছে, আবার জাগবে, সময় বলে দিবে। সেই আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে এবং রাজনৈতিক কর্মসূচি নিয়ে আসছে। সবাই ভালো থাকুন, জেগে থাকুন, আমরা অপেক্ষায় আছি আমাদের জননেত্রী শেখ হাসিনার। ধন্যবাদ সবাইকে। এনজয় ইউর রমাদান। আসসালামু আলাইকুম।